রোগের কন্ট্রোল কিন্তু রোগীর, ডাক্তারের নয়। চোখ, নাক, মুখ, হার্ট, লাং, হাত পা সব নিয়ে আমরা জন্মাই, আমরা প্রস্টেট গ্রন্থি নিয়েও জন্মাই। প্রস্টেট গ্রন্থি আমাদের গন্ডগোলে গ্রন্থি। যত গন্ডগোল পাকাবার মূলে হচ্ছে প্রস্টেট গ্রন্থি। পিএসএ যখন আবিষ্কার হয়েছিল তখন প্রস্টেট ক্যান্সারের মার্কার হিসেবে আবিষ্কার হয়েছিল, এটা 1980 দশকের কথা। নমস্কার, পালস টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো প্রস্টেটের অসুখ। আর প্রস্টেটের বিভিন্ন অসুখ নিয়ে আলোচনা করতে আমরা আমাদের স্টুডিওতে আজকে পেয়ে গিয়েছি অ্যাপোলো হসপিটালসের কনসালটেন্ট ইউরোলজিস্ট ডক্টর অমিত ঘোষকে। নমস্কার ডাক্তারবাবু, আজকের যে বিষয়টা যেটা হচ্ছে প্রস্টেটের অসুখ, এটা তো এখন দেখা যাচ্ছে প্রায় ঘরে ঘরেই একটু সিনিয়র যারা রয়েছেন তারা এই বিষয়ে কমপ্লেন করছেন যে এই প্রস্টেটের সমস্যায় ভুগছেন। তো দেখা যায় যে প্রস্টাইটিস যেটা রয়েছে এবং প্রস্টেট ক্যান্সার, তো এই দুটোর মধ্যে অনেক সময় তারা গুলিয়ে ফেলছে, হয়তো কোনো প্রস্টেটের প্রবলেম হচ্ছে, ভাবছে আমার ক্যান্সার হয়ে গেছে, বা আদৌ হয়তো পরের টেস্টে দেখা যাচ্ছে প্রস্টাইটিস। তো এই দুটো জিনিস কিভাবে আলাদা, এবং কোন মানে প্রস্টাইটিস থেকে কি প্রস্টেট ক্যান্সার হওয়ার কোনো চান্স আছে? তো এই বিষয়গুলো যদি একটু আমাদের আজকে বলেন। তুমি তো অনেক কিছু বলে ফেললে, অনেক দূর এগিয়ে গেছো। কিন্তু আমি আজকে প্রস্টেট গ্রন্থির চিকিৎসা করছি দীর্ঘ 40-45 বছর ধরে। প্রচুর অভিজ্ঞতা করতে করতে আমি নিজে প্রস্টেট অসুখের এজ গ্রুপে পড়ে গেছি। কিন্তু প্রথমে গল্পটা শোনো। এই দীর্ঘ 40 বছরে যত ক্লিনিক করেছি, দেশে বিদেশে যেখানেই হোক, আমার ঘরে ঢুকে সব রুগীরা বলেন, ডাক্তারবাবু আমার প্রস্টেট হয়েছে। প্রথমেই বুঝতে হবে চোখ, নাক, মুখ, হার্ট, লাং, হাত পা সব নিয়ে আমরা জন্মাই, আমরা প্রস্টেট গ্রন্থি নিয়েও জন্মাই। একদম প্রস্টেট হয় না, প্রস্টেট নিয়ে আমরা জন্মাই শুধুমাত্র পুরুষ মানুষদের। অবশ্য এটা মহিলাদের হয় না। প্রথম কথা এটা যে আমরা প্রস্টেট নিয়ে জন্মাই। তাহলে প্রবলেমটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই গ্রন্থিটা, আমি একটা গ্রন্থি মানে কি সেটা বুঝিয়ে দিই, আপনারা কেউ বুঝবেন না, বেশি বোঝারও দরকার নেই, একটু সিম্পল থাকা ভালো, কারণ আমারও বুদ্ধি কম, আপনাদের অনেক বুদ্ধি বেশি। সহজ ভাষায় বলি, টনসিলের নাম শুনেছেন তো? বাচ্চাদের টনসিল গ্ল্যান্ড হয়, এটি গলার দুপাশে, সেটা একটা গ্রন্থি, ইংরেজিতে বলে গ্ল্যান্ড। আপনারাও গ্ল্যান্ড নাম শুনেছেন। প্রস্টেট সেরকম একটা পুরুষ মানুষের গ্রন্থি। এটা পুরুষ মানুষের সেক্স লাইফটাকে উজ্জীবিত করে। কি করে আমরা জানি না, আজও জানতে পারিনি। আমরা এআই এর যুগে বাস করছি, কিন্তু এখনো জানি না প্রস্টেট গ্রন্থির কাজটা কি। আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা শিখেছি, আমরা এখনো বুঝি যে প্রস্টেট গ্রন্থি পুরুষ মানুষের সেক্স লাইফটাকে উজ্জীবিত করে। কিন্তু কি করে যদি আমাকে উল্টে প্রশ্ন করেন, আমাকে করেছে অনেক রুগীরা, আমি বলতে পারিনি, এই জন্য আমি নিজেকে বোকা ডাক্তার বলি। এত দীর্ঘদিন, প্রায় 50 বছর ঘাটার পরেও আমি জানি না প্রস্টেট গ্রন্থির কাজটা কি। শুধু এইটুকু জানি, ছোট আকারে সুপুরির মতন দেখতে, মূত্রাশয়ের নিচে অর্থাৎ ব্লাডার এবং ব্লাডারের সাথে যে টিউবটা দিয়ে ইউরিনটা বেরোয়, এই দুটোর সংযোগ স্থলে এই আমার ঠিক ঘড়িটার মতন প্রস্টেট গ্রন্থিটা অবস্থিত। যখন আমরা জন্মাই এবং আপ টু 12 বছর পর্যন্ত এটার ওজন 7, 8, 9, 10 গ্রাম এরকম। এবার যেই হরমোনাল চেঞ্জটা শুরু হয় অ্যাডোলেসেন্সে, তখন এই প্রস্টেট গ্রন্থিটা বাড়তে থাকে, বেড়ে একটা ভদ্রস্থ আকার দাঁড়ায়, ধরো 20 গ্রাম। আবার কি হয়, এবার যখন অ্যাক্টিভ হরমোন লাইফটা যখন ইতি হয়, এই ধরো 50 বছর বয়সে, তখন কি জানি কেন এই হরমোনাল এনভায়রনমেন্টটা যখন বদলে যায়, তখন ও হু হু করে বাড়তে থাকে। এবং এটা বাড়লে কি হবে বলো তো? এই বাড়লে এই যে ঘড়িটা, এটা যদি হঠাৎ বাড়তে আরম্ভ করে, তাহলে এই নালীটার টুটি চেপে ধরবে। টুটি চেপে ধরলে কি হবে, এর উপরে যে ব্লাডারটা রয়েছে, সেই ব্লাডারটা থেকে যে ইউরিনটা বেরোবে সে বাধা পাবে। এইটাই হচ্ছে আসল গন্ডগোল।
প্রস্টেট গ্রন্থি আমাদের গন্ডগোলে গ্রন্থি। যত গন্ডগোল পাকাবার মূলে হচ্ছে প্রস্টেট গ্রন্থি, এবং সেটা হয় বয়সকালে। ইয়াং বয়সে খুব একটা হয় না, হয় পরে আসছি। এবার যত বয়স বাড়ে তত হরমোনাল লেভেলটা যেই বদলাতে শুরু করে, প্রস্টেট গ্রন্থি বড় হতে শুরু করে, এবং এই ইউরিথ্রা নামক পাইপটাকে যখন টুটি চেপে ধরে, যখন পেচ্ছাপটাকে পাস করতে দেয় না, তখন কি হয়? খুব সহজ, পেচ্ছাপের ফ্লোটা টুস টুস করে আস্তে আস্তে হয়। বেশিরভাগ লোকেরা আমার কাছে আসে তার বউকে নিয়ে, কমপ্লেনটা তার নিজের বেশিরভাগ সময় নয়, তার বউ বলে এ বারবার রাত্রিবেলা ওঠে আর বাথরুমে গিয়ে কি করে জানি না, আমার তো তার মধ্যে পটি হয়ে যায়, এ তো পেচ্ছাপ করতে এত সময় লাগিয়ে দেয়। তো সময় বেশি লাগে, বারবার যেতে হয়, ক্লিয়ার এবং হয় না। ক্লিয়ার হয় না, মনে হয় যেন অনেক থেকে গেল, আরেকটু হলে ভালো হতো। আরে সব কি আর শখ পূরণ হয়? রাত দুপুরে পেচ্ছাপ করতে গেছে, শেষ হয়নি, কে কি করবো, বারবার উঠেই থাকে। বয়স্ক মানুষে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। পরিণতি কি? পরিণতি আটকে যাওয়া, এটাই হচ্ছে ডেঞ্জার। ইউরিন আটকে গেল। ইউরিন আটকে গেলে এমার্জেন্সি, একমাত্র ওটাই এমার্জেন্সি। সুতরাং এবার আসা যাক, প্রস্টেট গ্রন্থি যেমন আছে থাক, বাড়লো তো বাড়লো, সেবি থাক। একটা স্ট্যাটিস্টিক্স আছে, 80%, 80 year old, 80 বছর বয়স্ক 80% লোকের প্রস্টেট গ্রন্থি বিরাট বড়, কিচ্ছু হয় না। অনলি 20%-এর একটু সমস্যা হয়। সেই 20%-এর মধ্যে একটুখানি শতাংশ চিকিৎসা লাগে, তার একটুখানি শতাংশ ওষুধ লাগে, তারও একটুখানি শতাংশ অপারেশন লাগে। তাহলে বুঝতে পারছো? তাহলে 1 লক্ষ পুরুষ মানুষের অ্যানালিসিস যদি তুমি করো, হার্ডলি তুমি 10-20টা লোক পাবে যার চিকিৎসা করতে হবে, তার মধ্যে 4-5টা লোক পাবে যাকে অপারেশন করতে হবে। ভয় পাবেন না, প্রস্টেট গ্রন্থি বড় হচ্ছে, হতে দিন। এই যে এত রাজনৈতিক নেতারা বড় হন, আপনি কিছু করতে পারেন? কিছু করতে পারেন, যা হচ্ছে তো হতে দিন তাকে, যে বাড়ছে তাকে বাড়তে দিন, ভয় পাবেন না। আপনাদের অসুবিধাটা হচ্ছে আজকে আমাদের ডাক্তাররা এবং আরো বেশি ডাক্তারি ম্যানেজাররা এবং হসপিটাল মালিকরা এত বেশি প্রচার মাধ্যমে, যেমন আমি আজকে এসেছি, আমি কি চাই? আমি ব্যবসা চাই, আমি আপনাকে কনভিন্স করে দেবো যে আপনার প্রস্টেট গ্ল্যান্ড আপনার কিন্তু ভবিষ্যতে সর্বনাশ, সার্জারি করতে বিশ্বাস হবে। করবেন না। খালি ভাববেন যে এই যে বলছে সোনোগ্রাফি করো, দেখে নাও কি হয়েছে। সোনোগ্রাফি সবসময় বলবে এনলার্জ প্রস্টেট। আরে এনলার্জ প্রস্টেট তো হবারই ছিল। সে কখনো বলে যে আপনার চুলগুলো এত বড় বড়? সে বলে না, কারণ আপনি জানেন আপনি সেলুনে গিয়ে কেটে নেবেন, পয়সা নেই বেশি, 10 টাকা নেবে, 20 টাকা নেবে, 50 টাকা নেবে। কিন্তু আপনার প্রস্টেট গ্ল্যান্ড যদি কাটতে পারে, লক্ষ লক্ষ টাকা পাবে। সুতরাং নিজের স্বার্থ নিজে বুঝে নেবেন। প্রস্টেট গ্রন্থি আপন মনে বাড়বে, খুব কম সংখ্যক লোককে ডিস্টার্ব করবে। এই ডিস্টারবেন্সটা হচ্ছে আমাদের ধরার বিষয়। অনেক রকম ভুল বোঝাবুঝি আছে, অনেক লোকের স্বার্থ জড়িয়ে আছে। আপনি খালি আপনার স্বার্থটা দেখবেন। যদি রাত্রিবেলা এতবার উঠতে হয়, এটা হচ্ছে প্রথম সিগন্যাল, তবেই আপনি ডাক্তারের কাছে যাবেন। যদি দেখা যায় আপনার ইউরিনটা বেরোতে চাইছে না, আপনি 10 বার গিয়েও বেরোতে চাইছে না, তখন ডাক্তারের কাছে আসবেন। যদি পেচ্ছাপটা মনে হয় আটকে যাবে, আর বেশি দেরি করা উচিত, তখন ডাক্তারের কাছে যাবেন। যদি ফ্যামিলিতে কোনো ক্যান্সার প্রস্টেটের হয়ে থাকে, তবে ডাক্তারের কাছে যাবেন। কি করে বুঝবেন যে আমার ক্যান্সার হলো কিনা? এটা তো দেখা গেল হরমোনের জন্য প্রস্টেট গ্রন্থিটা বড় হচ্ছে। ক্যান্সার হচ্ছে কিনা বুঝবেন কি করে? এটা খুব সিম্পল ব্যাপার আছে। একটা ব্লাড টেস্ট, যেরকম করে সুগারের টেস্ট করে, একটা ব্লাড টেস্ট, PSA নাম, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, মনে রাখার দরকার নেই, PSA। এই PSA যদি বাড়ে এবং ফ্যামিলিতে যদি আপনার বাপ ঠাকুরদার প্রস্টেট ক্যান্সার হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রায়োরিটি দিয়ে চেক আপ করাবেন। কারণ প্রস্টেট ক্যান্সার কিন্তু মারণ রোগ বেশিরভাগ ক্ষেত্রে নয়। সুতরাং এগিয়ে আসুন। যদি এগিয়ে না আসে, যদি বারবার অন্ত হতে দেন প্রস্টেট ক্যান্সারকে, তাহলে আপনি মরবেন না, আপনি ভুগবেন। এমন ভুগবেন, হাড়গোড় ভেঙে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, কিন্তু বেঁচে থাকবেন। সুতরাং আমার একটা মাত্র রিকোয়েস্ট যদি থাকে, প্রস্টেট গ্ল্যান্ড নিয়ে আপনি প্যানিক করবেন না।
প্রস্টেট আপন মনে বাড়তে দিন। যদি নিজের সমস্যা হয় তাহলে এগিয়ে আসুন, এগিয়ে এসে একটা সোনোগ্রাফি করুন, আর একটা ফ্লোমেট্রি করুন, আর একটা পিএসএ করুন। করলেই রোগটা কতটা বাড়ন্ত সেটা ধরা পড়ে যাবে। পিএসএ হাই মানেই কি সবসময় প্রস্টেট ক্যান্সার? আসছি, এটা হলো প্রস্টেট ক্যান্সারের আগের স্টেপটা বলে দিই। যদি বা বাড়ে, বেশিরভাগ ক্ষেত্রে একটু ওষুধ দিলেই, একটা করে ট্যাবলেট, আপনার প্রস্টেট গ্রন্থিটা শুকিয়ে যাবে, আপনার ইউরিনের ফ্লো বেড়ে যাবে, আপনি শান্তি পেয়ে যাবেন। কিছু ক্ষেত্রে কাজ করে না, তখন অপারেশনের কথা ভাববেন। এই এক অদ্ভুত অপারেশন, জ্ঞানত অবস্থা হয়, অজ্ঞান করতে হয় না, ব্লাড বেরোয় না, একটা কাটাকাটি নেই, ল্যাপারোস্কোপির মতো 5টা ফুটো নেই, একটা ফুটোও নেই। আপনার ন্যাচারাল ফুটো দিয়ে, অর্থাৎ যেখান দিয়ে ইউরিন পাস করেন সেখান দিয়ে একটা সরু ক্যামেরা পাস করে আপনার নারকোল করার মতন করে কুড়ে দিয়ে এই মাইক্রোসার্জারি করে দেওয়া যায়। তার নাম টিউআরপি। ইচ্ছে না হয় তো লেজার টেজার কিছু আলোচনা করবেন না। 70 বছর ধরে এই অপারেশনটা আবিষ্কার হয়েছে, কেউ এখনো ম্যাচ করতে পারেনি। নানান চেষ্টা করছে, একবার বলছে লেজার, একবার বলছে অমুক, একবার বলছে ওয়াটার ভেপার, একবার বলছে মাইক্রোওয়েভ, কত কি শুনলাম আমার এই জীবনে। কিন্তু শেষ পর্যন্ত ক্যাপ্টেন টিউআরপি রয়ে গেল। 4 দিন মোটে হাসপাতালে থাকা, বাড়ি চলে যাবেন, কোনো ক্যাথিটার পড়তে হবে না, কিছু করতে হবে না। হঠাৎ দেখবেন 20 বছর বয়সের বেগটা ফিরে এসেছে, রাত্রে পুরো ঘুম। শান্তিতে থাকুন, ঠিক জায়গায় যাবেন। অনেক কোয়াক ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, যারা বলে আমি অপারেশন করে দিতে পারি। এটাই ডেঞ্জার। ঠিক লোকের কাছে যাবেন, যাচাই করবেন। সোনার গয়না কিনতে গেলে ঠকে যেতে পারেন তো। পাড়ার শ্যাকরা, পাড়ার দোকান আর পিসি চন্দ্র, তফাৎ তো আছে, এটা বুঝতে হবে আপনাকে। এটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আমার মতন বোকা মানুষের মতন দুঃখ তো আছে কপালে। এবার আসা যাক প্রস্টেট ক্যান্সার। প্রস্টেট ক্যান্সারও যদি হয়, বেশিরভাগ ক্ষেত্রে সামান্য একটু হরমোনাল ট্যাবলেট দিলে এটা কমে যায়। যদি ছড়িয়ে গিয়ে থাকো তাহলেও কমে যায়। খুব কম ক্ষেত্রে যখন দেখা যায় যে সীমাবদ্ধ ক্যান্সারটা প্রস্টেট গ্রন্থির মধ্যে, তাহলে অপারেশন করে পুরো প্রস্টেটটাকে যদি বাদ দেওয়া যায়, অথবা যদি রেডিওথেরাপি করে দেওয়া যায়, যে কোনো একটা, দুটো রেজাল্ট একই। কিন্তু আজকে রোবটের যুগে রোবটটাকে এত লোকে অ্যাডভার্টাইজ করছে যে খালি মনে হচ্ছে ওটাই একমাত্র পথ। না, একদম বিশ্বাস করবেন না। রেডিওথেরাপি অথবা রোবট, যেটা আপনার পছন্দ সেটাই করবেন। নিরাময় হয়ে যাবে যদি সে সীমাবদ্ধ থাকে। কিওর হয়ে যাবেন, বলে না ক্যান্সার কিওর হয় না, ক্যান্সার কিওর হয়। যদি সেটাও বিশ্বাস না করেন, এটুকু বিশ্বাস করুন, ক্যান্সার কন্ট্রোল করা যায়। এবং এই প্রস্টেট ক্যান্সারে খুব কম সংখ্যক মানুষ এই প্রস্টেট ক্যান্সার থেকে মৃত্যু হয়। সুতরাং ভয় পাবেন না। সামারি করে দিই, এইটুকু কথা মনে রাখবেন। প্রস্টেট গ্রন্থি নিয়ে আপনি জন্মান, প্রস্টেট গ্রন্থি বড় হয়, ট্রাবল না দেওয়া পর্যন্ত ডাক্তারের কাছে যাবেন না। টেস্ট করালে যদি এনলার্জ প্রস্টেট হয় তাহলে ভুল বুঝবেন না, ভয় পাবেন না। যদি অপারেশন রেকমেন্ডেড হয় তাহলে অপারেশন করিয়ে নেবেন। 4 দিনের মামলা, কাটাছেঁড়া নেই, অজ্ঞান করা নেই। আর যদি ক্যান্সার হয়, বেশিরভাগ পেশেন্ট ওষুধ দিয়ে ঠিক হয়ে যাবে। আর যদি দেখা যায় যে সীমাবদ্ধ প্রস্টেট ক্যান্সার, তাহলে পরে অন্তত রেডিওথেরাপি বা রোবোটিক সার্জারি যে কোনো একটা দিয়ে সার্জারি করে নিলে আপনি কিন্তু ঠিক হয়ে যাবেন। 75 বছর বয়সের পরে কোনো অপারেশন রোবোটিক্যালি করা উচিত না, ওষুধ দিয়ে ভালো হয়ে যাবেন। আপনি যেটা বললেন যে পিএসএ এর কথা, পিএসএ টেস্টটা যেটা, তো পিএসএ হাই হওয়া মানেই কি অলওয়েজ সেটা প্রস্টেট ক্যান্সারই হয়, নাকি অন্য কোনো প্রস্টেটের কোনো অসুখও হতে পারে? দেখো, পিএসএ যখন আবিষ্কার হয়েছিল তখন প্রস্টেট ক্যান্সারের মার্কার হিসেবে আবিষ্কার হয়েছিল, এটা 1980 দশকের কথা। কিন্তু তারপর দেখা গেল ব্যবহার করতে করতে কিন্তু পিএসএ বেশি মানেই প্রস্টেট ক্যান্সার নয়। পিএসএ যদি প্রস্টেটের ইনফেকশন হয় তাহলে কিন্তু হু হু করে বেড়ে যাবে। প্রস্টেট গ্ল্যান্ডটা যদি বড় হয় তাহলেও বেড়ে যাবে। কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স বা কোনো ইনস্ট্রুমেন্টেশন ক্যাথেটারাইজেশনের মতন যদি হয় তাহলেও বেড়ে যাবে। সুতরাং সাবধান, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুতরাং কি করতে হবে, যদি ধরুন প্রস্টেটটার থেকে আপনি পিএসএ টেস্ট করে দেখলেন যে 4 এসেছে, 4 পর্যন্ত নর্মাল মোটামুটি, 4-এর ঊর্ধ্বে এসেছে, 5 হলো, 6 হলো, খুব একটা পাত্তা দেবার কিছু নেই। খুব যদি বারবারন্ত ধরো 15-20 এসেছে,
এটাকে রি-এক্সামিন করতে হবে, ইউরিন কালচার করে এবং অ্যান্টিবায়োটিক খেয়ে আরেকবার পিএসএ টেস্টটা করতে হবে। তাতে যদি দেখা যায় যে পিএসএ কমে গেল, তাহলে তো কোনো ক্যান্সারে তো তার পিএসএ কমবে না। ক্যান্সার যদি থাকে তাহলে আপনি যতই তুমি অ্যান্টিবায়োটিক খাও আর যাই খাও, সে কিন্তু ঊর্ধ্বমুখী হবে, এটা মনে রাখতে হবে। আর শুধুমাত্র একটু সামান্য বড়, সেটা তো প্রস্টেট গ্ল্যান্ডের সাইজের থেকেও বড় হতে পারে। সুতরাং পিএসএ যদি বাড়ন্ত থাকে, ধরো 5, 7, 8, 9, 10 এরকম 2বার 3বার করে আসছো, তাতেও পিএসএ বাড়ছে, তাতে অনেক উপায় আছে ঠিক করার যে এটার কোনো মানে আছে কিনা। সেখান থেকে একটা এমপিএমআরআই করা যায়, সঙ্গে সঙ্গে করার দরকার নেই। পিএসএ আস্তে আস্তে বাড়ে বেশিরভাগ সময়, এবং সময় নিয়ে ভাবেন, প্যানিক করবেন না, ভুল ডিসিশন নেবেন না। প্রস্টেটের সমস্যা হলে তো যেটা হয় যে বারবার রাতে বাথরুম যেতে হচ্ছে, এবং জলটা কি তারা কি করবে, তারা তো জল তো সেই খাবেই, এবার জল খেলে তো বারবার তাকে বাথরুমে যেতেই হচ্ছে, তো কি করা যেতে না, পারে? একদম খুব ইন্টারেস্টিং, ভালো কথা বলেছো। আমার মনে হয় বেশিরভাগ রোগ, ইনফ্যাক্ট সব রোগ, আমি আজকাল, আমারও বয়স হয়েছে, আমি সব রুগীদের বলি, রোগের কন্ট্রোল কিন্তু রুগীর, ডাক্তারের নয়। এটা প্রথম কথাটা বুঝতে হবে। আপনাকে দেখতে হবে কেন আপনার হঠাৎ বারবার ইউরিন পাস হচ্ছে। কিছু কিছু লাইফস্টাইল চেঞ্জ যদি আপনি করেন, তাহলে এখান থেকে রেহাই পেয়ে যাবেন। সামান্য প্রস্টেট বেশি হয়েছে, সামান্য বেশি বার উঠছেন, ধরুন একবার আগে উঠতেন, এখন 2বার উঠছেন কি 3বার উঠছেন, একটু ভেবে দেখুন আপনি কতটা জল খাচ্ছেন দিনে, শুতে যাবার আগে কতটা জল খাচ্ছেন, প্রত্যেকবার ইউরিন পাস করার সময় রাত্রিবেলা উঠে আবার 1 ঢোক জল খাচ্ছেন কিনা। ভাবছেন 1 ঢোক, কিন্তু ওই 1 ঢোকটাই কিন্তু আপনার থার্স্ট সেন্টারটাকে স্টিমুলেট করে দিচ্ছে। সুতরাং চেঞ্জ যদি করতে হয়, জলের মাপটা কমিয়ে দিন, বিশেষ করে সন্ধেবেলা থেকে আর জল খাবেন না। দ্বিতীয়ত, চা খান কতটা, কাজ নেই, কম্ম নেই, সিনেমাতে তো, বাংলা টিভিতে তো প্রচুর এন্টারটেনমেন্ট, আপনি খাচ্ছেন, জল খাচ্ছেন আর চা খাচ্ছেন, এটা কিন্তু চলতেই থাকে যতক্ষণ না আপনি রাত্রের খাবার খাচ্ছেন। রাত্রের খাবারে কি খাচ্ছেন, ভাত না রুটি? ভাত খেলে ভাতে অনেক জল আছে, সেই জলটা যখন পেটে যাচ্ছে, সেই জলটা কিন্তু আবার ইউরিন হয়ে বেরোতে হবে। উল্টোটা তো ভালো নয়। যদি জলটা শরীর থেকে না বেরোতে, শরীরটা তো ফুলে যাবে। জলটা যে বেরোচ্ছে সেটা কিন্তু আপনার আশীর্বাদ, সেটা অভিশাপ নয়। সুতরাং আপনি যদি বারে কমাতে চান, সেই বারে কমাতে গেলে আপনাকে নিশ্চয়ই এই লাইফস্টাইল মেজারগুলো নিতে হবে। যেমন জলটা কমাতে হবে, চাটা কমাতে হবে, জলের টাইমিংটা কমাতে হবে, এবং যতটা পারা যায় নিজেকে একটু শুকিয়ে দিতে হবে। তবে এমন শুকিয়ে দেবেন না যে কিডনিটা নষ্ট হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে গেল একদম। এটাই হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জের একটা বিশেষ উপদেশ। মেনলি প্রস্টেটটা যে অসুখগুলো রয়েছে, সেগুলো হওয়ার কি কোনো রিজন থাকে পার্টিকুলার, মানে এগুলো থেকে কি কোনোভাবে বাঁচার কোনো সম্ভাবনা রয়েছে? না, এটা 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 বেশিরভাগ ক্ষেত্রে আমার ধারণা জেনেটিক। দেখবে এগুলো ফ্যামিলিতে যাদের হয় তাদের হয়। প্রস্টেট ক্যান্সার তো অবশ্যই ফ্যামিলির মধ্যে ভীষণ আছে। প্রস্টেট ক্যান্সার রেস ডিপেন্ডেন্ট, প্রস্টেট ক্যান্সার ডায়েট ডিপেন্ডেন্ট, কিন্তু ডাইরেক্ট কারণ বিশেষ ধরা যায়নি এক্সেপ্ট জেনেটিক। আজকে আমাদের পালস টিভির টপিক ছিল প্রস্টেটের সমস্যা। এরকম আরো অনেক নিত্য নতুন টপিক নিয়ে আমরা আবার আসছি পালস টিভির পর্দায়।